হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আমি তোমাদের 2019 থেকে 2023 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল তার প্রত্যেকটির সমাধান দিয়েছি। আজ তোমাদের কাছে আলোচনা করব 2018 সালে ফিজিক্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান। এই সমাধানগুলো তোমরা ভালো করে দেখে নিও, দেখবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তোমাদের ফিজিক্স এক্সাম খুব ভালো হবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে পারবে। দেখো, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ফিজিক্সে মোট 40টি এমসিকিউ কোশ্চেন থাকে। প্রথম 30টি 1 নম্বরের কোশ্চেন, এতে সিঙ্গেল অপশন কারেক্ট। তারপর 5টি এটা 2 নম্বরের কোশ্চেন এবং এটাও সিঙ্গেল অপশন কারেক্ট। আর লাস্ট যে 5টি কোশ্চেন সেটা প্রতিটা 2 নাম্বার, এটা মাল্টি অপশন কারেক্ট। বোঝা গেল? তাহলে দেখো, এই মাল্টি অপশন কারেক্ট মাত্র 5টা কোশ্চেন আছে, বাকি সব এটা। দেখো, এতে এক একটা কোশ্চেনে নেগেটিভ মার্কিং 1-4, এতে কি বলতো 1-2, আর এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 1, শূন্য স্থানে এ বাহু বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ অঞ্চল কল্পনা করো। দেখো, এই যে একটা ঘনক আছে যার বাহুর দৈর্ঘ্য এ, এই ঘনক দ্বারা একটা আবদ্ধ তল, আমাদের একটা আবদ্ধ ক্ষেত্র কল্পনা করতে হবে। এই ঘনকের কেন্দ্র ও তে প্লাস কিউ আধান আছে। দেখো, এখানে প্লাস কিউ আধান আছে এবং ঘনকের বাইরে পি বিন্দুতে প্লাস কিউ আধান আছে। ওকে, আর ওপি রেখাটা কি বলতো, না তলের লম্ব। এই যে দেখতে পাচ্ছ তলটা, এই তলের লম্ব। আর ও আর ইকুয়াল টু আর পি ইকুয়াল টু a/2। বোঝা গেল? এখন বলেছে পি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য, এই পি বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে, প্লাস দেখো পি বিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে। ঘনকের এবিসিডি পৃষ্ঠ ছাড়া অন্য পাঁচটি পৃষ্ঠ থেকে নির্গত মোট বৈদ্যুতিক ফ্লাক্স এর পরিমাণ কত, তাই না? তাহলে দেখো, এই যে প্রথমে কিউ আধান আছে না, কিউ আধান দেখো এই যে ঘনকের বাইরে আছে, মানে এ কোনো ফ্লাক্স তৈরি করবে না, তাই না? কারণ গাউসের সূত্র অনুসারে ফ্লাক্সের পরিমাণ হয় Q/ε0, যখন কিউটা বদ্ধতলে আবদ্ধ আধান, তাই না? তাহলে দেখো, এখানে বদ্ধতলের ভেতরে কত আছে, আধান আছে, কিউ আধান আছে এবং কেন্দ্র আছে। তাহলে দেখো, প্রতিটি তল থেকে যে ফ্লাক্স নির্গত হবে না, সেটা হবে Q/ε0 ইন্টু 1/6। এখন আমাদেরকে বের করতে বলেছে এই এ বি সি ডি তল ছাড়া বাকি 5টা তল থেকে নির্গত ফ্লাক্স, এটা ইন্টু 5 করে দাও, তাহলে 5Q/6ε0, মানে কি বলতো, বি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? এরপরে 2 এর কোশ্চেন, ফর ইকুয়াল চার্জেস of value plus q placed at any 4 vertices of a regular hexagon of side A. By suitably choosing the vertices, what can be the maximum possible magnitude of electric field at the center of the hexagon? Okay, দেখে নাও, তার আমরা ঘনক এঁকে নিচ্ছি। তাহলে এই যে ঘনকটা আঁকলাম, এই ঘনকে দেখো আমরা 4টে আধান আছে কিউ। দেখো, এই ঘনক কি বলতো, 4টে আধান আছে। এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে। তা দেখো, এই কিউ আধান আর এই কিউ আধানের জন্য তড়িৎ প্রাবল্য কত হবে, 0 হবে। কারণ দেখো, এই যে একটা ডায়াগোনাল দেখছো, এই ডায়াগোনাল দুটো বিপরীত বাহুতে দুটো আধান আছে। তাহলে এই কেন্দ্র অর্থাৎ মধ্যবিন্দু তড়িৎ প্রাবল্যের দুটো আধানের জন্য 0। তাহলে দেখো, এই যে দেখে নাও, এই যে দুটো ডায়াগোনাল দেখতে পাচ্ছ, এই একটা ডায়াগোনাল, এর জন্য এইদিকে তড়িৎ প্রাবল্য হবে, আবার এই ডায়াগোনালের জন্য তড়িৎ প্রাবল্য এদিকে হবে, তাই না? এখন দেখো, তোমরা জানো এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে দেখো, এখানে তড়িৎ প্রাবল্য ই কেস টু কত বলতো, না Q/4πε0 কি বলতো, স্কয়ার, তাই না? কারণ তোমরা জানো এখানে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় না, তাহলে কেন্দ্র থেকে, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্বটাও এ হয়। আবার এটাও একই হবে, কত বলতো, Q/4πε0 স্কয়ার।
তাহলে লব্ধি কত হবে বলো তো? দেখো লব্ধি হবে, যদি আমরা এটা ই ধরি তাহলে এটাও ই ধরবো, তাই না? মাঝের অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে দেখো ই ড্যাশ ইকুয়ালস টু কত বলো তো? ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস কি বলতো টু ই ই ইন্টু কি বলতো কস 60 ডিগ্রি, মানে কি হাফ। তাহলে কত হবে বলো তো? √3 ই। আর ই এর মানটা তোমরা জানো, তাহলে √3 কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ স্কোয়ার হলো তড়িৎ প্রাবল্যের মান। কোন অপশনটা বলো তো? এটা। এইরকম সহজ সহজ সমাধান শেখানোর জন্য তোমাদের জন্য একটি অনলাইন ফিজিক্স ক্লাস শুরু করতে চলেছি। তোমরা যদি পারো আমার এই ক্লাসে ভর্তি হয়ে যায়। যে চার্জ রেখেছি সেটা খুবই নামমাত্র। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। 3 নম্বর কোয়েশ্চেন, এম ভরে একটি প্রোটন একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি লেস দেন সি শূন্যস্থানে আলোর বেগ পি সময় একটি বৃত্তাকার পথ অতিক্রম করে। প্রোটনটির বেগ √2 ভি হলে তবে ওই পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? দেখো তোমরা জানো অবিলম্ব চৌম্বক ক্ষেত্রে একটা আধান যে বৃত্তাকার পথ বর্ণনা করে, সেই বৃত্তাকার পথের পর্যায়কাল কত বলতো? 2 πm ডিভাইড বাই বি কিউ। দেখো এই পর্যায়কালটা বেগের উপর নির্ভর করে না, তাহলে যে কোনো বেগে যাক না কেন কি বলতো পর্যায়কাল একই থাকবে। অর্থাৎ আগে ছিল টি, এখনো কিন্তু টি হবে। বোঝা গেল? চারের কোয়েশ্চেন দেখে নাও। অসীম দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধে একটি সোজা পাতলা ফাঁপা বেলুনের দৈর্ঘ্য বরাবর একটি সুষম স্থির তড়িৎ প্রবাহ হচ্ছে। বেলুনের অক্ষ থেকে ডি লম্ব দূরত্বে উৎপন্ন চৌম্বকক্ষেত্র বি এর মান লেখচিত্রের সাহায্যে দেখানো হলে সেটি কোনটির মতো হবে? তাহলে দেখো এইরকম একটা বেলুন, ফাঁপা বেলুন, তাহলে দেখো যে ফাঁপা অংশ তার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। তাহলে সেখানে যখন তড়িৎ প্রবাহ যাবে না, তাহলে কি বলতো ওখানে কোনো তড়িৎ ক্ষেত্র হবে না। তাহলে দেখো এই শুরু থেকে এর ব্যাসার্ধ পর্যন্ত যে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মান 0 হবে। কোনটা কোনটা কারেক্ট? দেখো এটা কারেক্ট আর এটা কারেক্ট। আর এর বাইরে, এর বাইরের চৌম্বক ক্ষেত্রের মান কত হয়? বি ইকুয়ালস টু বলো কত হয়? মিউ নট আই বাই কি বলতো 2 πr, তাই না? অসীম দৈর্ঘ্য পর্যন্ত। তাহলে এখানে দেখো 2 πr, তাহলে দেখো এটা বি প্রপোর্শনেট কি হলো 1/r। তাহলে দেখো এই গ্রাফটা হবে না, এটা তো হবেই না কারণ আমাদের প্রথমটা 0 হয়েছে। এটাও হবে না, তাহলে কোনটা হলো? এটা হলো। তাহলে সি এর অপশনটা হলো কারেক্ট। 5-এর কোশ্চেন দেখো, পরিবাহী তার দিয়ে তৈরি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপকে অভ্যন্তরীণ রোধবিহীন একটি বিভব উৎসের সঙ্গে যুক্ত করা হলে লুপটির কেন্দ্রে বি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে বৃত্তাকার লুপের ব্যাসার্ধ কত বলো তো? আর। আর এই চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল টু কত হয় বলো? μ0I/K, এটা 2r হয়, তাই না? যদি তার পরিবর্তে একই রকম উপাদান এবং সমান প্রস্থচ্ছেদ 2r ব্যাসার্ধে একটি লুপ ওই উৎসের সঙ্গে যুক্ত করা হতো, তবে তার কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হতো? দেখো যখন ব্যাসার্ধ এই আর থেকে 2r হবে না, তখন দৈর্ঘ্য ডবল হয়ে যাবে, মানে রোধ ডবল হবে, তাই না? রোধ যদি ডবল হয় তাহলে কারেন্ট কি হলো? অর্ধেক হবে, তাই না? তাহলে দেখো তাহলে কারেন্ট হলো অর্ধেক আর দূরত্বটা হয়ে গেল কি ডবল, তাহলে চৌম্বক ক্ষেত্র কত? 1/4 গুণ হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান হবে b/4। বোঝা গেল? দুটো আসছে, একটা কারেন্ট হাফ হয়ে যাচ্ছে, আর একটা কি বলতো দূরত্ব বেড়ে যাওয়ার জন্য চৌম্বক ক্ষেত্র হাফ হচ্ছে। বোঝা গেল? এরপর 6 কোশ্চেন দেখো, একটি শ্রেণী এলসিআর বর্তনী একটি প্রত্যাবর্তী ধারা প্রবাহিত হচ্ছে। দেখা গেল যে প্রত্যাবর্তী ধারার কম্পাঙ্ক 200 হার্জ ও 800 হার্জ হয়, তখন ওই ধারার মান হয় 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো কম্পাঙ্ক 200 হার্জ ও কম্পাঙ্ক 800 হার্জের জন্য কি বলতো তড়িৎ প্রবাহমাত্রার সমান। অনুনাদি কম্পাঙ্ক কত? তাহলে যদি দেখো একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, যদি এটা আমরা ω1 ধরি, দেখো যদি আমরা এটা f1 ধরি, এটা যদি f2 ধরি, তাহলে দেখো অনুনাদের কম্পাঙ্ক f0 ইকুয়ালস টু √অফ কি বলতো f1 ইন্টু f। দেখো তাহলে √অফ এটা কত বলতো 200 ইন্টু কি বলতো 800, তাহলে কি বলতো 16, মানে 400 হলো কম্পাঙ্কের মান। বলতো কোন অপশনটা কারেক্ট বলতো? না, ডি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? এরপরে 7-এর কোশ্চেনটা, একটি বৈদ্যুতিক বাল্ব, একটি ধারক, একটি ব্যাটারি, একটি সুইচ শ্রেণী সময়ে যুক্ত আছে।
সুইচটি অন করার পরে বাল্বের তীব্রতা কিভাবে পরিবর্তন হতে হবে দেখাও। কিভাবে পরিবর্তন হতে থাকবে? দেখো, প্রথমে বলেছে ক্রমশ বাড়তে থাকবে, না না বাড়বে না। প্রথমে কি বলতো, প্রথমে শুরুতেই প্রবাহ মাত্রা খুব বেশি হবে, তারপর আস্তে 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 প্রবাহ মাত্রাটা কমতে থাকবে। তাহলে দেখো, শুরুতে হঠাৎ বেড়ে যাবে এবং তারপর ক্রমশ কমতে থাকবে, অর্থাৎ সি এর অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 100 ওহম, 200 ওহম, 300 ওহম অ্যান্ড 400 ওহম মানে চারটি রোধ শ্রেণী সময় যুক্ত করে একটি বর্গের আকার দেওয়া হলো। ছবিটা এঁকে নিচ্ছি। দেখো এইরকম, এটা একটা, এটা একটা, এটা একটা, আর কি বলতো, এটা একটা, তাই না? নাম দিয়ে দাও এ বি সি ডি, তাই তো? রোধগুলিকে যে কোনো ক্রমে সাজিয়ে ওই বর্গের দুই কর্ণের দুই প্রান্তের মধ্যে সর্বাধিক কত তুল্যরোধ পাওয়া যেতে পারে? দেখো, সর্বাধিক তুল্যরোধ মানে আমরা এ এবং সি বিন্দুর মধ্যে সর্বাধিক তুল্যরোধ বের করব। তাহলে দেখো, তোমরা জানো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর, তাই না? তাহলে দেখো, যদি আমরা দুটো সমান সমান করি তাহলে আমরা সর্বোচ্চ রোধ পাবো। তাহলে দেখো, এটা আমরা করলাম 100 আর 400, 500 হলো। আর এটা 200 আর এটা 300, 500 হলো। তাহলে দেখো, এই 500 আর এই 500 সমান্তরাল সময় যুক্ত আছে। তাহলে তুল্য রোধ কত হবে বলো? 500 ইন্টু 500 বাই 500 প্লাস 500 মানে কত আসছে বলো তো? 250, তাই না? এই ডি এর অপশনটা। এইরকম খুব সহজ সমাধান এমসিকিউ শিখতে হলে তোমরা আমার অনলাইন ক্লাসে জয়েন করে নাও, দেখবে তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 9, চিত্রে বর্ণিত বর্তনীতে কে সুইচটিকে, দেখো এই যে কে সুইচ আছে, অন করার বহুক্ষণ পরে মানে স্টেডি স্টেট কন্ডিশনে, মানে যখন এগুলো ফুললি চার্জ হয়ে গেছে, 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহমান 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহের মান কত হবে? তাহলে দেখো, এইখান দিয়ে যে রোধ যায়, এইখান দিয়ে যদি প্রবাহ যায়, সেই প্রবাহটা কি বলতো, এটা দিয়ে যাবে। এটা দিয়ে কোনো প্রবাহ যাবে না, কারণ এখানে ধারক রয়েছে, তো ধারক ডিসি কারেন্টকে অ্যালাউ করে না। আবার দেখো, এইখানে যখন কারেন্ট আসবে তখন কিন্তু এই দিক দিয়ে যাবে না। কেন যাবে না? কারণ এইখানে একটা ধারক আছে। তাহলে সেই কারেন্টটা এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, এটা দিয়ে গিয়ে এইখানে চলে আসবে, তাই তো? এটা আমাদের জয়েন করা আছে। তাহলে দেখো, আমাদের তুল্য রোধ কত হলো? 200 ওহম আর 400 ওহম, 600 ওহম। ব্যাটারি ইএমএফ কত আছে বলো? 6 ভোল্ট। তাহলে আই ইকুয়াল টু 6 ডিভাইড বাই 600 এম্পিয়ার, মানে কি বলতো? 1/100 এম্পিয়ার, তাই না? মানে কি বলো? এটা 10 মিলি এম্পিয়ার। সি এর অপশনটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 10 দেখো, এক্স ওয়াই তলে 0,1 স্থানাঙ্কে একটি আলোক উৎস রাখা হলো। উৎস থেকে নির্গত আলোক উৎস থেকে নির্গত একটি রশ্মি এক অক্ষ বরাবর এক্স ওয়াই তলের উপর লম্বভাবে রাখা একটি আয়নার উপর প্রতিফলিত হয়ে 3,3 স্থানাঙ্কের মধ্য দিয়ে যায়। 0,1 থেকে 3,3 পর্যন্ত রশ্মিটির পথের দূরত্ব কত? তাহলে দেখো, এইরকম আমরা এক্স ওয়াই তল লম্বভাবে রেখেছি এক্স অক্ষ বরাবর, তাই না? এখন দেখো, রশ্মিটা কোথা থেকে আসছে বলো তো? না, 0,1 থেকে, মানে এটি তোমরা ওয়াই অক্ষ ধরে নিও, ভালো করে দেখে নাও। তাহলে দেখো, এইখানে রশ্মিটা আসছে, না এটা 0,1 বিন্দু থেকে আসছে। আর কোথায় যাচ্ছে বলো তো? না 3,3 বিন্দুতে যাচ্ছে, তাই তো? তাহলে এইখানে রশ্মিটা আপতিত হলো, দিয়ে প্রতিফলিত হয়ে কোথায় বলো তো? এখানে পৌঁছালো, তাই তো? এখন দেখো, এইখানে লম্ব টেনে নাও। যদি লম্ব টেনে নাও, লম্ব টেনে নাও, তাহলে দেখো এইখানে তোমরা অবিলম্ব দিয়ে দাও। তাহলে দেখো, এইখানে ওরা অবিলম্ব দিল। দেখো, এটা আপতিত রশ্মি আই, এটাও প্রতিফলিত রশ্মি আই। তাহলে আবার এটাও আই, তাই না? আবার দেখো, যদি এটা আই হয় তাহলে এটাও আই, তাই না? এখন দেখো, তোমরা এই দূরত্বটা এক্স ধরে নাও। তাহলে এটা কত বলো তো? এটা 3 - 6 হবে না? কারণ দেখো, এই বিন্দু স্থান কত বলো তো? 3,3, তাই না? তাহলে দেখো, এইখানে আই, তাহলে দেখো এই যে আই অ্যাঙ্গেলটা আছে, তাহলে ট্যান আই ইকুয়াল টু কত বলো তো? লম্ব বাই ভূমি। লম্ব কত? x/1। আবার এইখানে লম্বটা কত? 3 - 6, তাই তো? 3 - x বাই কি বলো তো? এটা 3। তাহলে দেখো, এখান থেকে তোমরা পাচ্ছো 3x ইকুয়াল টু 3 - 6, তাহলে 4x ইকুয়াল টু 3।
তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত পেলে বলো তো 3/4। এখন আমাকে বের করতে হবে, দেখো যদি আমরা নাম দিয়ে দিই, এটা কি বলতো, এই বিন্দুটার নাম দিয়ে দিই এ, এটা বি, এটা সি। আমরা এ বি প্লাস বিসি বের করব, তাই না? দেখো এ বি মানে কি বলতো, না এক্স স্কোয়ার মানে 3/4 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস বিসিটা কত হবে বলতো, বিসিটা হবে দেখো দেখো 3 - 3/4। 3 - 3/4 মানে কি বলতো 12 - 3 9/4। তাহলে দেখো এটা 9/4 এর হোল স্কোয়ার প্লাস কি বলতো 3 স্কোয়ার। দেখো এখানে লিখতে পারো 9/16। তাহলে তোমরা এখানে পাচ্ছ দেখো √9/16 প্লাস 1 প্লাস এটা √, কত আসছে বলতো, এটা 81, তাই না, বাই 16, আর এটা কি 9। তাহলে দেখো তোমরা যদি এখান থেকে 3 কমন নিয়ে নাও, তাহলে 3 কমন নিলে কত আসছে বলো তো, দেখো 3/4 মানে কি বলতো আবার 9/16 প্লাস 1। তাহলে দেখো এটা 5/4 আসছে না, প্লাস 3 ইন্টু কি বলতো 5/4। দেখো এলসিএম করে নাও, তাহলে 4, এটা 5 প্লাস কি বলতো 15 মানে কি বলতো 20/4 মানে 5 মিটার। তাহলে দেখো ডিস্টেন্স কত আসছে বলতো, না 5। ওকে। 11, এফ ফোকাস দৈর্ঘ্যের একই প্রকার দুটি সমতল লেন্সকে চিত্রানুযায়ী একে অপরের সংস্পর্শে রাখা হলো। দেখো এই যে দুটো লেন্স পরস্পরের সংস্পর্শে আছে, লেন্স দুটির জলের মধ্যে লেন্স দুটির মধ্যে জলের একটি প্রলেপ ধরা হলো। দেখো এটা জলের প্রলেপ, এখানে জলের প্রলেপ দিয়েছে মাঝখানে, তাই না? লেন্স দুটির উপাদানের প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক থেকে বেশি, তাই না? তাহলে দেখো এখানে যে একটা অবতল লেন্স আসছে না, এইখানে যে অবতল লেন্স আর উত্তল লেন্স, এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এই অবতল লেন্স আর উত্তল লেন্স, তাহলে দেখো জলের প্রতিসরাঙ্ক থেকে এই লেন্সের প্রতিসরাঙ্ক বেশি। তাহলে দেখো এর ফোকাস দূরত্ব কম হবে আর এর ফোকাস দূরত্ব বেশি হবে। তাহলে দেখো এই তুল্য ফোকাস দূরত্ব কিন্তু এই তাহলে এই অবতল লেন্স আর এই উত্তল লেন্স দুটোই মিলে একটা উত্তল লেন্স গঠন করবে। বোঝা গেল? আবার এইখানে একটা উত্তল লেন্স আছে, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে বলতো, না তার ফোকাস দূরত্ব হবে কি বলতো এর, এটা উত্তল লেন্স আর এটা উত্তল লেন্স, তাহলে এর ফোকাস দূরত্ব অপেক্ষা কম, তাই না? তাহলে দেখো আমাদের যে দেখো যে চূড়ান্ত ফোকাস দূরত্ব হবে সেটা কি বলতো এফ অপেক্ষা কম হবে, তাই না? আবার f/2 অপেক্ষা বেশি। বোঝা গেল? 12 কোশ্চেন দেখে নাও। মিউ প্রতিসরাঙ্কের কাঁচের এবং আর ব্যাসার্ধের একটি নিরেট গোলকের কেন্দ্রে একটি ক্ষুদ্র বায়ুর বুদবুদ রয়েছে। বাইরে থেকে দেখলে গোলকের কেন্দ্র থেকে ওই বুদবুদের আপাত দূরত্ব কত হবে? দেখো এই একটা গোলক রয়েছে, গোলকের কেন্দ্র থেকে রশ্মিটা যেভাবে যাক না কেন তলের উপর লম্ব হয়ে আপতিত হবে। আর রশ্মি যদি তলের উপর লম্ব হয়ে আপতিত হয় না, তাহলে আপাত অবস্থানের কোনো পরিবর্তন হয় না। বস্তুর আহ, বস্তুর প্রকৃত অবস্থান বস্তুর প্রকৃত অবস্থান এবং আপাত অবস্থান একই হয়। তাহলে সরণ কত হবে, না সরণ হবে, তাহলে গোলকের কেন্দ্র থেকে বুদবুদের আপাত দূরত্ব হবে কত, কেন্দ্রেই থাকবে, তাহলে আপাত দূরত্ব কেন্দ্র থেকে 0 হবে, তাই না? এরপরে দেখো 13 কোশ্চেন দেখো। ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষায় একটি সাদা আলোর সাহায্যে করা হলো, নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো সবকটি উজ্জ্বল ফ্রিঞ্জ হবে রঙিন, না না না, কেন্দ্রীয় পটি সাদা হবে। সবকটি উজ্জ্বল ফ্রিঞ্জ সাদা হবে, না 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 না, কেন্দ্রস্থ ফ্রিঞ্জটি সাদা হবে, এটা কারেক্ট অপশন। এরপরে 14 কোশ্চেনে আসি। বোর কক্ষপথে একটি ইলেকট্রনের রৈখিক বেগ ভি তার কোয়ান্টাম সংখ্যা এন এর সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? তোমরা জানো ভি ইকুয়ালস টু 2.18 ইন্টু জেড বাই এন। তাহলে ভি প্রপোর্শনেট কি হলো বলো তো 1/n। কোন অপশন কারেক্ট? এর অপশনটা কারেক্ট। কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু কি বলতো, এটা 3 দিন হলে ওই নিউক্লিয়াসগুলির প্রাথমিক সংখ্যার প্রায় কত ভগ্নাংশের অবক্ষয় তৃতীয় দিনটিতে ঘটার কথা? মানে থার্ড দিনটি কত হবে? তাহলে দেখো তৃতীয় দিন শেষে এতে কত থাকবে বলতো, না অর্ধায়ু 7 দিন, তাহলে তৃতীয় দিন শেষে এটা থাকবে বলতো 0.5 অংশ থাকবে। এরপর আমরা দেখবো দুদিনের পরে কত থাকছে, তাই না? তো দুদিনের পরে থাকবে, দেখো এটা লিখে নাও n/n নট
সমান কি হবে বলো তো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টু। দেখো তোমরা জানো ল্যামডার মান ই টু দি পাওয়ার ল্যামডার মান কি বলতো লগ টু এটা টু মাল্টিপ্লাই করে দাও ডিভাইড বাই থ্রি, এটা আসছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড কি বলতো লগ বেস ই, এটা ফোর আসছে, তাই তো? তাহলে দেখো তোমরা যদি এটা ভালো করে দেখে নাও, তাহলে এটা আসছে দেখো ই টু দি পাওয়ার লগ কি বলতো এটা ফোর টু দি পাওয়ার, এটা কি আসছে বলতো মাইনাস ওয়ান থার্ড। তাহলে দেখো এটা লিখতে পারো না, এটা 1/4 টু দি পাওয়ার কি বলতো ওয়ান থার্ড, মানে কত এলো বলতো এটা 0.25 টু দি পাওয়ার ওয়ান থার্ড। দেখো এটা দেওয়া আছে কত 0.63। তাহলে দেখো এই দুদিন পরে অক্ষত আছে কত বলতো 0.63, আবার 3 দিন পরে অক্ষত আছে 0.5। তাহলে বলতো এটা মাইনাস করলে কত হচ্ছে 0.63 মাইনাস 0.5, মানে 0.13 বলতো ভেঙে যাচ্ছে কত তৃতীয় দিনে, তাই তো? এরপর দেখো 16 এটা দেখে নাও। দেখো 10,000 ভোল্ট বিভবের মধ্যে ত্বরান্বিত একটি ইলেকট্রনের বিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বোঝা গেল? তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে ত্বরণ সৃষ্টিকারী বিভবের মান কত হবে, তাই না? তাহলে দেখো আমরা জানি ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো এটা ল্যামডা ইকুয়ালস টু এটা সাম কনস্ট্যান্ট বাই রুট ওভার ভি। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করতে হয়, তাহলে রুট ওভার ভি কে আমাদের হাফ করতে হবে। তাহলে ভিটাকে কত করতে হবে বলো তো 1/4। দেখো ভি কত ইনিশিয়ালি কত আছে বলো তো 10,000, 10,000 যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসছে বলো তো 4 দিয়ে ডিভাইড করলে আসছে কত 2500 ভোল্ট, অর্থাৎ ডি এর অপশনটা কারেক্ট, বোঝা গেল? 17, প্রদত্ত বর্তনীতে এ ও বি ইনপুটের অবস্থা 1 আর 0। দেখো এটা 1 আর বিটা কি বলতো 0, তাই না? এরপরে দেখো এই এর সঙ্গে আমার কি আছে বলতো ওয়াই আছে, তাই না? আবার দেখো বি এর সঙ্গে কি আছে বলতো এক্স আছে, ঠিক আছে? এখন দেখো আমরা অপশনগুলো দেখে নিই একবার। তাহলে এক্স ওয়াই আউটপুটের একমাত্র সম্ভাব্য স্থায়ী অবস্থা কি হতে পারে? দেখো এক্সটা ওয়ান ধরে নিই, যদি আমরা এক্সটা ওয়ান ধরে এখানে দেখে নাও, এক্সটা যদি আমরা ওয়ান ধরে নিই তাহলে এক্স ওয়ান বি জিরো, তাহলে এটা ওয়ান হবে। দেখো ওয়াই ওয়ান মিলে গেছে, তাই না? আবার দেখো যদি ওয়াইটা ওয়ান আর এটা ওয়ান হয় তাহলে জিরো হবে, এক্সটা মিলছে না, মানে এই অপশনটা হবে না। আবার দেখো এক্সটা জিরো ওয়াইটা ওয়ান, এক্সটা যদি আমরা জিরো ধরি এটা জিরো ধরলাম তাহলে জিরো জিরো কত হলো ওয়ান, ওয়াই ওয়ান মিলে যাচ্ছে। আবার এটা ওয়ান এটাকে জিরো, হ্যাঁ এটা দেখো আমাদের সি এর অপশনটা কারেক্ট। এরপর দেখো 18 দেখো, চিত্রে প্রদর্শিত বর্তনীতে জেনারেল ভঞ্জক বিভব দেওয়া আছে 6 ভোল্ট, এটা কত বলো তো 6 ভোল্ট। তবে 6 কিলো ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহের মান কত? দেখো আমরা যদি কারচপের সূত্র প্রয়োগ করি না, তাহলে দেখো 12 ভোল্ট মাইনাস 6 ভোল্ট ইকুয়াল টু আই ইন্টু আর, এটা আই ইন্টু আরটা কত আছে 6। তাহলে দেখো 10 ভোল্ট মাইনাস 6 ভোল্ট 4 ভোল্ট ইন্টু কি বলতো এটা 6000, তাই তো, ইন্টু আই। তাহলে আই ইকুয়াল টু কত বলতো 4/6000, তাই না? তাহলে বলতো 2/3, এটা মিলি এম্পিয়ার হবে কিনা বলো? দেখো এর অপশনটা কারেক্ট। 19 দেখো, সরল দৈর্ঘ্য সম্পন্ন কণার বেগকে এক্স অক্ষ বরাবর এবং সাম্যাবস্থান থেকে সরণকে ওয়াই অক্ষ বরাবর সূচিত করলে বরাবর নিয়ে একটি লেখচিত্র আঁকলে সেটি সেটি একটি উপবৃত্ত হবে যার মুখ্য অক্ষ মানে কি বলতো এটা এক্স অক্ষ বরাবর বেগ, মানে বেগের কি বলতো এমপ্লিটিউড। আবার দেখো এটা গৌণটা কি হবে বলতো ওয়াই অক্ষ বরাবর, তাহলে তার এমপ্লিটিউড এটা এটা দেওয়া আছে কত বলতো না 20 পাই। আবার দেখো ওমেগা সমান কি জানো 2 পাই এফ, জানো কিনা বলো, সমান 20 পাই। তাহলে দেখো এখানে এফ ইকুয়ালস টু 10 হার্জ আসছে না, কোন অপশনটা কারেক্ট বলো তো সি এর অপশনটা কারেক্ট। তোমরা 20টা একটু ভালো করে দেখো, M2 ভরের একটি ব্লককে একটি অনুভূমিক টেবিলের উপর রেখে M1 ভরের আরেকটি ব্লককে তার উপর রাখা হলো। দেখো এটা হলো আমার M2 ভর, তাই না? আর তার ওপরে কি বলতো M1 ভর, এটা লিখে নাও M1, এটা M2, এটা টেবিলের উপর রাখা আছে, তাই না? এরপরে দেখে নাও একটা বল কি বলতো এফ ইকুয়ালস টু আলফা টি, তার উপর বলতো উপরের ব্লকটিতে ক্রিয়াশীল হলো, তাই না? তার ফলে নিচের ব্লকটি কখনোই সরে গেল না, তাই না? নিচের ব্লকটা কখনোই সরলো না। তাহলে যেহেতু অপরেরটায় বল ক্রিয়াশীল হয়েছে, তাহলে এর জন্য ঘর্ষণ বল কত বলতো μ1 m1 g কোন দিকে, পিছনের দিকে হবে, যেদিকে বল তার উল্টো দিকে।
তাহলে বলো এই যে এটা নিচেরটাতে ঘর্ষণ বল কোন দিকে হবে বলো তো? না, নিচেরটাতে বল প্রয়োগ হবে কোন দিকে বলো তো? এই নিচের দিকে নিচেরটাতে ঘর্ষণ বল হবে কত বলো তো? μ1 mg সামনের দিকে। তাহলে এখানে ঘর্ষণ বল কত হবে বলো তো? এখানে হবে μ2, এটা কত বলো তো? m1 প্লাস m2 × g। যেহেতু গতিশীল হলো না, তাহলে বলো তো এই বল ইকাল টু এই বল, তাই না? তাহলে দেখো μ2 × m1 প্লাস m2 × g ইকাল টু কি বলো? μ1 mg। দেখো জি জি কেটে নাও। তাহলে দেখো μ2/μ1 কত পাচ্ছে বলো তো? না, μ1/μ2 দেওয়া আছে, μ1/μ2 ইকাল টু কত আসছে বলো তো? m1 প্লাস m2/m1, তাই না? m1 দিয়ে ডিভাইড করে দাও, কোন অপশনটা পাচ্ছে বলো? বি এরটা পাচ্ছে না? দেখো 21, একটি এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দেখো এবি বাহু দেওয়া আছে, এটা এবি, আর এটা কি বলতো? এসি বাহুকে চিহ্নিত করা হয়েছে, তাই না? দুটো ভেক্টর দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি বলতো? এবিসি কোণ, মানে এই বি কোণটা বের করতে হবে। তাহলে আমাদের এখান থেকে বিসি ভেক্টরটা বের করে নিতে হবে, তাই না? তাহলে বিসি ভেক্টর বের করে নিই। দেখো ট্রায়াঙ্গেল লো থেকে লিখতে পারে না, এবি ভেক্টর প্লাস কি বলতো? বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, তাই না? তাহলে দেখো এই বিসি ভেক্টর ইকুয়াল টু কি বলতো? এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে দেখো এসি ভেক্টর কত আছে বলতো? দেখো এই এসি ভেক্টরটা আছে আই ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস কি বলতো? কে ক্যাপ, মাইনাস এই ভেক্টরটা কত আছে বলতো? দেখো -3 i ক্যাপ -3 i ক্যাপ -j ক্যাপ -k ক্যাপ। দেখো এই কে কেটে গেল, তাই না? তাহলে দেখো এটা আসছে -2 i ক্যাপ, আর এটা কি আসছে বলতো? +j ক্যাপ আসছে কিনা বলো? তাহলে এটা হলো বিসি ভেক্টর। এখন এবি আর বিসির মাঝে এই কোণটা বের করো, মানে এই কোণটা। তাহলে এই কোণটা বের করতে হলে cos থিটা বের করে নাও। তাহলে cos থিটা ইকুয়াল টু কি বলতো? কোএফিসিয়েন্ট অফ আই ইন্টু কোএফিসিয়েন্ট অফ আই, বিসি দেখো। তাহলে এবির কোএফিসিয়েন্ট অফ আই কত আছে বলতো? 3 আছে, এর কোএফিসিয়েন্ট আই কত আছে বলতো? -2 আছে। তাহলে কত হলো বলতো? এটা -6 প্লাস, দেখো এর কোএফিসিয়েন্ট কত আছে? 1 আছে, এর 1 আছে, +1 ডিভাইড বাই রুট আন্ডার, এটা কত আসছে বলতো? 4² + 1 মানে √5। আর এর কোএফিসিয়েন্ট কত আসছে বলতো? এটা 9 + 1 + 1 মানে 11, √11। তাহলে দেখো এটা আসছে -√5/11 মাইনাস সাইন। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে বলতো? অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস কি বলতো? 5/11, ডিয়ার অপশনটা কারেক্ট। 23-এর কোশ্চেন দেখে নাও। এফ বলের প্রভাবে কণার বেগ দেওয়া আছে, তাই না? বেগ কত দেওয়া আছে বলতো? ভি প্রপোর্শনেট এটা। তাহলে দেখো দেওয়া আছে কি বলতো? ভি প্রপোর্শনেট 1/√x। তাহলে ভি ইকুয়াল টু k/√x। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে বলো তো? k²/x পাচ্ছ কিনা বলো? তাহলে বলো এখানে বলেছে এফ বল এক্স এর উপর কিভাবে নির্ভরশীল, তাহলে ত্বরণটা বের করে নি। দেখো এই বেগকে যদি এক্সের সাপেক্ষে অবকল করো না, তাহলে ত্বরণ পাবে। দেখো তাহলে এটা আসছে 2v dv/dx ইকুয়ালস টু কত হবে বলো তো? এটা x⁻⁻1 আছে, তাহলে -1, এটা k²x⁻⁻2। তাহলে দেখো এটা ত্বরণ হলো। তাহলে দেখো 2a ইকুয়াল টু -k²1/x²। তাহলে দেখো এই ত্বরণ যদি 1/x² এর প্রপোর্শনেট হয়, তাহলে বলটাও তাই হবে, কারণ কি বলতো? ত্বরণ ইন্টু ভর সমান কি বলতো? বল। 23-এর কোশ্চেনটা, দুটি গ্রহের পৃষ্ঠতলে অভিকর্ষের ত্বরণের মান দেওয়া আছে কত বলতো? এই g1:g2 ইকুয়াল টু কি বলতো? 5/2, তাই না? আবার গড় ঘনত্ব দেখো ρ1:ρ2 এটাও দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? না 2:1। তাহলে বলো তো তোমরা জি এর সঙ্গে গড় ঘনত্ব কি সম্পর্ক? 4/π R g ρ। তাহলে বলো আর সমান কত হবে বলো তো? g/ρ আসছে কিনা সাম কনস্ট্যান্ট। তাহলে দেখো জিটা কত আছে বলো তো? যদি আমি R1:R2 বের করি, তাহলে কত বলো? 5/2 কত আসছে বলো তো? 2/1 মানে কত হলো বলো তো? এটা 5:4, তাই না? এখন দেখো আমরা বের করব কি বলতো? কি বলতো? আমরা বের করবো এস্কেপ ভেলোসিটি। এস্কেপ ভেলোসিটি ভি ই ইস টু ভি ড্যাশ সমান কি বলতো? √√2
টু জি আর ওয়ান ইস টু টু জি ওয়ান দিয়ে দাও টু জি টু আর টু মান বসিয়ে দাও। তাহলে দেখো এটা জি ওয়ানটা কত আছে 5 আছে, আর ওয়ানটা কত আছে বলো তো 5 আছে, ইস টু জি টুটা কত আছে বলো তো 2 আছে, আর টুটা কত আছে 4 আছে, তাই না? তাহলে দেখো এখানে পাচ্ছি 25 ইস টু কি বলো তো 8 রুট ওভার, তাহলে 5 ইস টু 2 রুট 2, কোন অপশনটা? সি এর অপশনটা, তাই না? 24 এর কোয়েশ্চেনটা দেখে নাও। অনুভূমিক তলের উপর একটি গোলাকার তরল ফোঁটা আছে, বাইরের থেকে অন্যান্য আন্দোলন দেওয়া হলে ফোঁটাটির আয়তনের কম্পন শুরু হয়। ফোঁটার কম্পনের পর্যায়কাল টি কার উপর নির্ভর করছে বলতো? সাম কনস্ট্যান্ট ব্যাসার্ধের উপর, তার ব্যাসার্ধ টু দি পাওয়ার এ। আর কার উপর কি বলতো? ঘনত্বের উপর রো টু দি পাওয়ার বি। আর কার উপর নির্ভর করছে না? পৃষ্ঠটান এস টু দি পাওয়ার সি। এটা ইকুয়েশন নাম্বার 1। দেখো পর্যায়কালটা লিখতে পারো এম নট এন নট টি, লিখতে পারো কিনা বলো? আবার দেখো কে কে তো কোনো ইয়ে নেই, ইউনিট নেই, তাহলে কি বলতো? এটা এল টু দি পাওয়ার এ। রো এটা কি বলতো? এম এল মাইনাস 3 টু দি পাওয়ার বি, তাই না? আর এটা এম টি, পৃষ্ঠটার মাত্রা কত বলতো? এম টি মাইনাস 2 টু দি পাওয়ার কি বলতো? সি। তাহলে দেখো এখানে জিরো ইকুয়াল টু এম এর পাওয়ার জিরো, এখানে এম এর পাওয়ার কত আসছে বলতো? এখানে বি আসছে আর এখানে সি আসছে, তাহলে এটা হলো বি প্লাস। আবার দেখো এল এর পাওয়ার জিরো, সেটা কত আসছে বলতো? জিরো ইকুয়াল টু, দেখো এখানে এল এর পাওয়ার এ আছে, এখানে এল এর পাওয়ার মাইনাস 3 বি আছে, আর এখানে এন নেই, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে পেলাম এ ইকুয়াল টু 3 বি, পাচ্ছি কিনা বলো? আবার দেখো টি এর পাওয়ার, দেখো টি এখানে নেই, টি এখানে নেই, টি কেবল এখানে আছে। আবার দেখ এইখানে টি এর পাওয়ার কত? মাইনাস 2 সি, তাহলে মাইনাস 2 সি ইকুয়াল টু 1। দেখো সি ইকুয়াল টু কত আসছে বলতো? মাইনাস হাফ আসছে। আবার যদি সি ইকুয়াল টু মাইনাস হাফ হয় তাহলে বি ইকুয়াল টু হাফ হবে। আবার যদি বি ইকুয়াল টু হাফ হয় তাহলে এ ইকুয়াল টু কত হবে? 3/2 হবে। তাহলে দেখে নাও প্রত্যেকটা রুট ওভার ভেতর দিয়ে দাও। তাহলে দেখো এই ক্ষেত্রে রুট ওভার আর এর আর টু দি পাওয়ার এ, এ মানে কত বলতো? আর এর কিউ হবে। দেখো আর এর কিউ কোনটাতে আছে? একটাতে আছে, দুটোতে আছে, তাই না? আবার দেখো এই এস এর পাওয়ার কি হবে বলতো? এস এস টু দি পাওয়ার কি আছে? সি আছে, দেখো সি মাইনাস হাফ। তাহলে দেখো এই অপশনটি কারেক্ট, অর্থাৎ কি বলতো? তোমার সি এর অপশনটি কারেক্ট আসছে। দেখো 26 এরটা দেখে নাও। আয়তাকার প্রস্থচ্ছেদ যুক্ত একটি দণ্ডের দৈর্ঘ্য বরাবর পীড়নের মান দণ্ডটির উপাদানের ইয়ং গুণাঙ্কের 1%। এখানে তাহলে বলতো বিকৃতি কত হবে বলতো? বিকৃতি বিকৃতি ইকুয়ালস টু কত বলতো? পীড়ন বাই ওয়াই, পীড়ন বাই ওয়াই। তাহলে পীড়নটা কত আসছে? 1% অফ ওয়াই বাই ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে বিকৃতি হলো 1%। আমার কি বের করতে হবে বলতো? না আয়তনের শতকরা পরিবর্তন। দেখো তোমরা জানো ডেল্টা ভি বাই ভি সমান কি বলতো? ডেল্টা এল বাই এল 1 - 2 সিগমা। দেখো সিগমার মান দেওয়া আছে 0.3, আর এটা কত আছে বলতো? এটা 1% আছে, তাই না? 1% ইন্টু 1 - এটা কত বলতো? 2 × 0.3 মানে 0.6, তাহলে কত হলো? 0.4। তাহলে 0.4% হলো কি বলতো? আয়তন বিকৃতির মান। কোন অপশনটা? ডি এর অপশনটা কারেক্ট। এরপরে দেখো 26, দেখো 1.8 ইন্টু 10⁻³ মিটার বেসের একটি বৃষ্টি কণায় প্রান্তীয় বেগ প্রায় কত হবে যেখানে বৃষ্টির জলের ঘনত্ব 1000 দেওয়া আছে, কেজি/মিটার কিউব, সান্দ্রতা দেওয়া আছে, তাই না? দেখো আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো তোমরা যেন প্রান্তিক বেগ ভি ইকুয়াল টু 2/9, এটা আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা, সিগমাটা নগণ্য বলেছে, বাই কি বলতো? এটা ইটা। তাহলে বসিয়ে দাও। দেখো এখানে আর কত দেওয়া আছে বলতো? এখানে ব্যাস দেওয়া আছে কত? এটা আছে 0.9, মানে 9 ধরে নিচ্ছি, 9 ইন্টু 10⁻, বেস দেওয়া আছে 1.8 × 10⁻³ তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.9 × 10⁻⁴। তাহলে দেখো এটা 2/9, এটা 9 ধরে নিলাম, ইন্টু 10⁻⁻8, 9 এর স্কোয়ার ইন্টু 10⁻⁸। জিটা কত ধরে দিচ্ছি? 10 ধরে নিচ্ছি, তাই না? আর রোটা 1000, জলকণা তো 1000 ধরে নিলাম, ডিভাইডেড বাই ইটা। দেখো ইটাটা কত দেওয়া আছে বলতো? না এটা 1.8 ইন্টু 10⁻, কি বলো? এটা -5, তাই তো? তাহলে দেখে নাও এটা আমরা, দেখো এখানে 9 এর স্কোয়ার আছে, এই 9 এর স্কোয়ার আর 9 এটা যদি আমরা কাটাকাটি করি না, উপরে 9 থাকছে,
আর 9 ইন্টু 8 18 আর এটা যদি কাটো তো এখানে 10 আসবে, আসবে কিনা বলো? তাহলে দেখো এখানে 10 এসছে, এইখানে 10 এসছে, আর এইখানে এটা কত এসছে বলো তো 1000, আর 10⁵ তাহলে উপরে হলো দেখো, উপরে হলো 10⁵3 আর নিচে হলো 10⁵5, মানে 100। বলো তো কার কাছাকাছি আসছে? দেখো এটা আসছে না, 98 মিটার পার সেকেন্ড। 27 দেখো, 10 গ্রাম জলসমবিষ্ট একটি ক্যালোমিটারের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জল আছে। দেখে নাও একটা ক্যালোরিমিটার, এর জল সম ডাব্লিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে বলো তো 10 গ্রাম, আর এতে কত জল আছে বলো তো, না এতে 50 গ্রাম জল আছে, তাই তো? উষ্ণতা কত বলো তো, উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর বলেছে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ বরফ ফেলা হলো এবং সাম্যাবস্থায় পৌঁছানো অবধি অর্ধেক বরফ গলে গেল, মানে কিছুটা বরফ রয়ে গেল। তাহলে সাম্যাবস্থার উষ্ণতা কত হলো, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলো তো এ কত তাপ বর্জন করবে, জল আর ক্যালোরিমিটার? না, জল আর ক্যালোমিটার কর্তৃক বর্জ্য তাপ হবে 50 + 10 ইন্টু উষ্ণতার পরিবর্তন কত, 15 - 0। আর এই তাপটা কে গ্রহণ করলো, না বরফ গ্রহণ করলো। দেখো বরফের উষ্ণতা কত আছে বলতো, -10। তাহলে বরফ যে তাপ গ্রহণ করবে তাহলে কত বলতো, m ইন্টু 0.5 ইন্টু 10, তারপর অর্ধেকটা গলে গেল, মানে কি বলতো m/2 ইন্টু 80। দেখো এখান থেকে এমটা বের করে নাও। তাহলে দেখো এটা আসছে 60 ইন্টু 15, আর এটা কত আসছে বলতো 5m, প্লাস কি বলতো এটা 40m, মানে 45m। দেখো তাহলে দেখো এই m ইকুয়ালস টু আসবে 60 ইন্টু 15/45। এটা এটা কেটে নাও 3 আসছে, এটা এটা কেটে নাও 20 আসছে, ওয়ান অপশন কারেক্ট, সি। 28 এরটা দেখো, এক মোল পরিমাণ একটি এক পরমাণু গ্যাসের উপর একটি আপাত স্থৈতিক ক্রিয়া হলো, যেখানে ভিটি লেখচিত্র v0 t0 এবং 2v0 3t0 সংযোগকারী সরলরেখা দ্বারা বোঝানো হয়। সেক্ষেত্রে v0 t0 বিন্দুতে ওই গ্যাসের তাপ ধারিতা কত, মানে হিট ক্যাপাসিটি কত, তাই না? এখন দেখো এটা সরলরেখা, তো তো সরলরেখার প্রবণতা দেখো, এটা ভিটি গ্রাফ, তো যদি ভিটি গ্রাফ হয় তাহলে দেখো ওই ওয়াই অক্ষ বরাবর ভি থাকবে। তাহলে দেখো এর প্রবণতা কি বলতো, dv/dt, এটা কত হবে বলতো, এটা দেখো এটা ওয়াই, মানে কি বলতো এটা 2v0 v0 বাই কি বলতো 3t0 t0, মানে কি বলতো এটা হলো v0/2t0। এখন দেখো তোমরা জানো তাপগ্রাহিতা সি, এটা বলো তো এটা NCDT ইকাল টু কি হয় বলো তো, NCDT ইকাল টু NCVDT প্লাস কি বলতো এটা PdV। তাহলে দেখো এখানে সি ইকাল টু এটা সিভি প্লাস এটা কি আসছে বলতো P/N, এটা dV/dt আসছে কিনা বলো? এখন দেখো তোমরা যদি একটা কাজ করে নাও, P/N আর এটা dV/dt কত বলতো, V/V0 বাই কি বলতো এটা 2t0। তাহলে দেখো এখান থেকে লিখতে পারো হাফ ইন্টু এটা আর লিখতে পারো কিনা বলতো। তাহলে দেখো এখানে সি প্লাস কি বলতো সিভি প্লাস এটা r/2 আসছে কিনা বলো। আর দেখো এই মনাটমিক গ্যাসের, দেখো এই মনাটমিক গ্যাসের সির মান কত বলতো 3r/2, 3r/2 প্লাস r/2 সমান কত আসছে, এটা 2r আসছে। তাহলে দেখো এই তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপের মান হলো কত বলতো 2r, তাই না? আবার 29টা দেখলাম, প্রাথমিক চাপ P1, আয়তন V1 সম্পন্ন একটি আদর্শ গ্যাসের উৎক্রমণীয় সমষ্ণ প্রসারণ হলো, যার ফলে আয়তন হলো V0। ওকে, তারপর রুদ্ধতাপ ক্রিয়ায় গ্যাসটি তার প্রাথমিক আয়তন ভিআইতে নিয়ে যাওয়া হলো। যদি গ্যাসটির অন্তিম চাপ পিএফ হয় তবে নিচের কোন বক্তব্যটি সঠিক? তাহলে দেখে নাও এখানে পিআই ভিআই ইকাল টু পি ভি নট, তাই না? আবার দেখো পরেরটা দেখো পি, এটা কি বলতো ভি নট টু দি পাওয়ার কি বলতো এটা গামা ইকাল টু কি বলতো পিএফ, এটা কি বলতো ভিআই টু দি পাওয়ার গামা, তাই না? তাহলে দেখো এখানে আমরা যদি ডিভাইড করে নিই, দেখো দুটো ডিভাইড করে নিচ্ছি, তাহলে এখানে আমরা ডিভাইড করছি, দেখো এটা পি ভি নট টু দি পাওয়ার গামা বাই পি ভি নট
ইকাল টু এটা কি বলতো পি এফ, এটা কি বলতো ভিআই টু দি পাওয়ার গামা বাই কি বলতো পিআই, এটা ভি টু দি পাওয়ার কি বলতো ভিআই টু দি পাওয়ার গামা। তাহলে দেখো এখানে এটা কেটে গেল তাই না, আর এটাও কেটে গেল। তাহলে দেখো এটা আসছে ভি নট টু দি পাওয়ার কি বলতো গামা মাইনাস ওয়ান ইকাল টু কি বলতো পি এফ বাই কি বলতো পিআই। এখন দেখো এটা ভি নট টু দি পাওয়ার গামা, তাহলে দেখো এই গামা গ্রেটার দেন ওয়ান, দেখো এটা পি এফ বাই পিআই ইকুয়ালস টু কি বলতো এই ভি নট টু দি পাওয়ার গামা ইন্টু ওয়ান টু দি পাওয়ার গামা, তাই না? সরি ভি নট গামা মাইনাস ওয়ান বাই গামা মাইনাস ওয়ান। তো দেখো এটা সবসময় একের থেকে বেশি হবে, যদি একের থেকে বেশি হয় তাহলে কি বলতো পি এফ গ্রেটার দেন কি বলতো পিআই। দেখো এই পি এফ গ্রেটার দেন পিআই, অর্থাৎ বি এর অপশনটা কারেক্ট। প্রথম যে 30 কোশ্চেন তার লাস্ট সামটা এটা, একটি বিন্দু আধান মাইনাস কিউ কে প্লাস কিউ আধান আর ব্যাসার্ধী বলের অক্ষ এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। এ বিন্দুটি বলের কেন্দ্র থেকে 4r/3 দূরত্বে অবস্থিত। দেখো একটা বলয়, তাই না? এই দেখো এটা অক্ষ, এই দূরত্বটা কি বলতো 4r/3, আর এ কোথায় নিয়ে যাওয়া হলো, এখানে নিয়ে যাওয়া হলো কত, এটা বলতো 3r/4। তো বলেছে কৃতকার্যের পরিমাণ কত। দেখো আমরা প্রথমে এইখানে দেখো আমরা এইখান থেকে এইখানে নিয়ে গেলাম, ধরো এটা ও বিন্দু আর এটা কি বলতো ও ড্যাশ বিন্দু। তাহলে দেখো কৃতকার্য ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু ভি ও ড্যাশ মাইনাস ভিও, তাই তো? তো দেখো ভি ও ড্যাশটা যে আমরা বের করব সেটা এই বিন্দুতে বের করব, তাহলে কত হবে বলো তো, এটা কিউ স্কোয়ার বাই বলো এটা কিউ স্কোয়ার বাই এটা রুট আন্ডার অফ ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে রুট আন্ডার অফ কি বলতো এটা কে দিচ্ছি, কে সাইন দিয়ে দিচ্ছি, বলো এটা আর স্কোয়ার প্লাস 3r/4 এর হোল স্কোয়ার মাইনাস এটা কে কিউ স্কোয়ার বাই রুট ওভার অফ কি বলতো আর স্কোয়ার প্লাস 4r/3 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা 4টা উপরে যাবে আর এটা 3টা উপরে যাবে, নিচে ফাইবার ফাইবার থাকবে। তাহলে দেখো এটা 4k কিউ স্কোয়ার বাই 5 আর মাইনাস 3k কিউ স্কোয়ার বাই 5 আর। তাহলে দেখো এটা k কিউ স্কোয়ার বাই 5 আর অ্যান্সার। দেখো 5 আর কেটা তো 1/4/7, এটা হবে না, এটা মাইনাসটা হবে না, দেখো এই অপশনটা কারেক্ট, অর্থাৎ ডি এর অপশনটা কারেক্ট। পরের 2 নম্বরের 10টি কোয়েশ্চেন আমি পরের ভিডিওতে আপলোড করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিট, মেন এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।